লোকদেরকে এখানে বসাইতেছে, তাহলে হঠাৎ করে আমরা 15 জুলাই 16 জুলাই 20 জুলাই মানে আমরা দেখলাম সেনাবাহিনী বলতেছে যে আমরা এদের উপরে গুলি চালাবো না, আমরা দেখতেছি তারা কমান্ড শুনতেছে না, আমরা দেখতেছি তারা শেখ হাসিনার উপরে প্রত্যাহার করতেছে। এটা কেমনে হইলো? তাহলে কি ভারতীয় র বাহিনী কি আর তাদের উপরে প্রভাব সৃষ্টি করতে পারে নাই, বা তাদের বসানো লোকগুলি কি হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে গেল সব? না, এখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত? 2,40,000 প্লাস হবে খুব সম্ভবত, আর একটু বেশি হবে। এখন র কতজনকে নিউট্রালাইজ করছে? র হয়তো গিয়ে 50টা কর্নেল সাহেবকে নিউট্রালাইজ করছে, 30টা ব্রিগেডিয়ারকে নিউট্রালাইজ করছে, 100টা মেজরকে নিউট্রালাইজ করছে। কতজন হবে? 500 জন কর্মকর্তা, 1000 জন কর্মকর্তা হবে। 1000 জন এগেইনস্ট আপনার 2,40,000 আর্মি তো চেইন অফ কমান্ডে চলে, তাই না? মানে র আমরা এরকম শুনছি, র রিপোর্ট না দিলে কেউ ব্রিগেডিয়ারই হইতে পারে না, কর্নেল পর্যন্ত আসসালামু আলাইকুম, লেফটেন্যান্ট পর্যন্ত আসসালামু আলাইকুম। বললাম যে অফিসার যার প্রমোশনই হওয়ার কথা না, যে সুপারসিডেড, যে আপনার ওমেনাইজিং করে আসছে সারা জীবন, তাকে আপনি বানাই দিচ্ছেন জেনারেল সাহেব। তো ওই এখন তো মেজর সাহেব তো জানে যে এটা একটা ওমেনাইজার, এটা একটা চরিত্রহীন একটা লম্পট। আমি তোর কমান্ড মানবো না এখন, কারণ আমার আশেপাশের লোকজন আছে, লাইক আই উইল ফলো হোয়াট দ্য পাবলিক আর সেইং। ওকে, কারণ তারা আমার কাছে তারা 20 জুলাই একটা বেশ বড় লেটার পাঠিয়েছিল ফর প্রেস রিলিজ। আমি জানি না লাইক রাইট। তো ওইখানে তারা বেশি স্পষ্ট করেই কিন্তু তাদের বিষয়গুলো উল্লেখ করে দিয়েছিল যে তারা কেন এই সরকারের আদেশ আর তারা মানবে না। ওকে, আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে আমরা আপনার টুইটে এবং আপনার রিপোর্টে আপনাকে আমরা দেখেছি যে এটাই আসলে বলতে, যে সেনাবাহিনীর আসলে যারা মিডল এবং যারা আরেকটু জুনিয়র কর্মকর্তা তারাই আসলে এই চাপটা সৃষ্টি করেছিল মূল কমান্ডের উপর, সেটা আপনার লেখাতে এবং এটাতে দেখা গেছে। আচ্ছা, এটিও একটি প্রশ্ন করতে চাই, এটি যদি আপনি একটু সংক্ষেপে জানাতেন। 1/11-এর সময়, অর্থাৎ আমরা যেটিকে 1/11 বলছি 2007 সালের সময়, আমরা দেখেছি যে বিশেষ মহলের প্রেসক্রিপশনের সাংবাদিকতা, এবং যেটির কথা পরে মাহফুজ আনাম বলেছেন, আমরা নানা সময় বলেছি যে সেইটার মধ্যে যে সাংবাদিকতা হয়েছে, যে প্রতিবেদন হয়েছে, তার অনেক সমালোচনা হয়েছে। বড় বড় সাংবাদিকরা এই নিয়ে 15 বছর ধরে অনেক আক্ষেপ দুঃখ প্রকাশও করছে। কিন্তু এখন কি আবার সেই আলামত দেখা দিতেছে কিনা? মানে আমি একদম স্পষ্ট বলি যে বড় বড় মিডিয়া একজন সাংবাদিকের অ্যাকাউন্টে 134 কোটি টাকার কথা বলছে, কিন্তু প্রকৃত ঘটনা আবার আরেকটা মিডিয়াও বলতেছে যে আরেক রকম, আমরা এটা জানি না। এই আবার যাদের যাদের এখানে লেখা হয়েছে শব্দ ভাষা হুবহু এক, মানে গুগল ট্রান্সলেশন দিলে যে ইংরেজি বাইরে হবে ওইটা এখানে, ইংরেজিটাকে গুগল ট্রান্সলেশনে বাংলা করলে যেটা হবে সেটা এখানে। এটা কেমনে হয়? আবারও কি প্রেসক্রিপশন সাংবাদিকতা শুরু হয়েছে? আপনি কি দেখেন এটা? আসলে খালেদ ভাই, এখন এটা খুব একটা সিম্পল জিনিস, কিন্তু যে এমএস এন্টারপ্রাইজ যে ব্যবসাটার কথা বলা হচ্ছে মুন্নী সাহার, যেটার এগেইনস্টে 134 কোটি টাকা পাওয়া গেছে, মুন্নী সাহা বলেছেন এই ব্যবসাটা 2002 সাল থেকে চলতেছে। এমএস মানে কি মুন্নী সাহা কিনা এটা আমরা জানি না, ওটা কি তার নামে বড় এন্টারপ্রাইজ কিনা, কারণ লাইক নাম হচ্ছে এমএস। এখন 2002 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি ব্যবসায় 134 কোটি টাকার মতো লেনদেন হয়, টার্নওভার হয়, দ্যাট মিনস আপনার প্রত্যেক মাসে ব্যবসায় লেনদেন হয়েছে প্রায় 50 লক্ষ টাকার মতো একটা মার্কেটিং কোম্পানির জন্য বাংলাদেশে। ইটস নট এ ভেরি স্মল অ্যামাউন্ট, ইটস আ সাইজেবল অ্যামাউন্ট অফ মানি। তো আপনি নিজে বাংলাদেশে বোধহয় জুডিশিয়ারিতে ইনভলভ ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং আপনি জানেন যে আপনার ফ্রেন্ড থাকতে পারে অনেকে ট্যাক্সে। আমরা যদি ওই ব্যবসার ট্যাক্স রিপোর্টটা নামাই, আমরা যদি মুন্নী সাহার যিনি পার্টনার আছেন ওনার ট্যাক্স রিপোর্টটা বের করি, মুন্নী সাহার ট্যাক্স রিপোর্ট বের করি, ইট ইজ কোয়াইট ইজি থিং টু ফাইন্ড আউট অ্যাকচুয়ালি। আমার প্রশ্ন হচ্ছে যে এই ইজি কাজটা করা হয়েছে কিনা রিপোর্টটা ছাপার আগে? এই ইজি কাজটা তো এখন নাকি এটা প্রেসক্রিপশনের মাধ্যমে নাজিল হয়েছে, যেটা নাজিল হয়েছে। শওকত ওসমান একটা কোয়ার্ট্রেট লিখছিলেন এরকম, যে খবর এখন আর সংগ্রহ করা হয় না, হয় নির্মাণ, প্রয়োজন শুধু ফোরম্যান আর ফরমান। ওইটার মধ্যে চলে গেছে কিনা, ফোরম্যান আর ফরমানের মধ্যে? আমার মনে হয় বিষয়টা অনেকটা ওরকম এখন হয়ে গেছে আর কি, যে লোকজন যে বের হয়ে গিয়ে আপনার ডিগিং করবে অথবা একটু এফোর্ট দিবে, নির্দিষ্ট কয়েকটা হাউস ছাড়া এই কাজটা অনেকে আসলে করেন না। অনেকে অপেক্ষা করেন যে কখন তথ্যটা আসবে, কখন তারা এই তথ্যটাকে স্ট্রেচ করে স্টোরি করবেন। এর থেকে কিন্তু বেশি এফোর্ট আসলে অনেক দিতে চান না। অনেক কারণও আছে কেন তারা এফোর্ট দিতে চান না। মানে ঘটনাটা এরকম যে একটা হলো এফোর্ট দেওয়া, আরেকটা হলো যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি ধরা। কারণ আমরা দেখেছি যে পত্রিকাগুলি এরকম রিপোর্ট করেছে, সেই পত্রিকাগুলি আসলে হাসিনা শাহীর সময় কিরকম রিপোর্ট করেছে আমরা সবাই দেখেছি এগুলা। তো সো আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু জনাব অর্ক ভাদুরীর কাছে যাই।
আমি একটু বাংলাদেশের কার্ড খেলা প্রসঙ্গে একটু মমতা ব্যানার্জি যে কথা বলতেছেন সেইটা নিয়ে একটু জনাব অর্ক ভাদুরী আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে হ্যাঁ ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশের কার্ড একটা ইম্পর্টেন্ট কার্ড, এটা শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি নেতারা যেরকম খেলেন, মমতা ব্যানার্জিও সেরকম খেলেন, পাশাপাশি আবার খুব মিষ্টি মিষ্টি কথাও বলেন দুই পক্ষই। এইবার যে মমতা ব্যানার্জি যে অবস্থানটা নিলেন সেইটাকে একটু আজব মনে হয় কিনা অবস্থানটা, সেটাকে একটু পপুলিস্ট, সেটাকে পলিটিক্যাল না, এই অবস্থানটাকে আপনি একটা বিশ্লেষক হিসেবে কীভাবে দেখেন? কারণ মমতা ব্যানার্জির হঠাৎ করে কেন বলতে হইলো, আমি বলবো অনেকটা এগেইনস্ট দ্য উইন্ড। মমতা ব্যানার্জির রাজনীতিও সেটা না, মমতা ব্যানার্জি হঠাৎ করে বললেন বাংলাদেশে নাকি শান্তিরক্ষী মিশন পাঠানো দরকার। ইন্টারেস্টিং, কংগ্রেসের শশী থারুর আবার বললেন যে মমতা ব্যানার্জি অত জানেনই না যে শান্তিরক্ষী মিশন আসলে কি করে। আপনার মন্তব্য একটু শুনতে চাই অর্ক ভাদুরী। খালেদ ভাই, আপনি ঠিক করুন যে রাষ্ট্রসংঘের বাহিনী পাঠানো নিয়ে আপনি কার মন্তব্যকে বেশি গ্রহণযোগ্য মনে করবেন? একজনেরও না, একজনেরও না, এই দুজনের একজনেরও না। আচ্ছা, ফাইন, ওকে ওকে ওকে। আমার যেটা মনে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা খুবই খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মন্তব্য। এরকমটা মুখ্যমন্ত্রী না বললেই পারতেন। কিন্তু আমি আবারও মনে করিয়ে দেব যে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে, মানে মুখ্যমন্ত্রী তিনি যে রাজনৈতিক দলেরই প্রতিনিধি হন, তিনি আমারও মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। বাংলাদেশের মানুষের প্রতি যখন কেন্দ্র সরকার থেকে এক ধরনের ভীষণ ঘৃণা ভাষণ চলছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটাকে আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন, আমি বলবো যে একটা সৌহার্দ্যমূলক বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। আবার আমি উল্লেখ করতে চাই আমি মোহাম্মদ সেলিমের কথা, যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা, আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ। মোহাম্মদ সেলিম তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যকে যে অবিবেচক মন্তব্য বলে তারা কিন্তু চিহ্নিত করেছেন। কাজেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে। আপনি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশন নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই। ঘটনাচক্রে আমি এখন ঝাড়খণ্ডেই বসে রয়েছি। ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশনে কিন্তু এই বাংলাদেশি কার্ড ব্যাপকভাবে বিজেপি ব্যবহার করেছে। এই যে ঘুষপেটিয়া বাংলাদেশি লোকজন সমস্ত এখানে ঢুকে পড়ছে এবং আমাদের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এটা কিন্তু বিজেপি ব্যাপকভাবে ব্যবহার করেছে। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনে যাতে বিজেপি এই বাংলাদেশি কার্ড ঠিকভাবে ব্যবহার করতে না পারে, সেই জায়গা থেকেই তিনি এরকম মন্তব্য করেছেন। কিন্তু মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা না একেবারেই অর্ক, আমি এই কথাটা কেন বলতেছি, আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়, কারণ আমার মানে আমি যখন ডয়েচে ভেলেতে ছিলাম, পশ্চিমবঙ্গ তো আমাকে দেখতে, মানে যেহেতু বাংলা সে দেখতে, আমি কিন্তু দেখতেছিলাম যে বিজেপি এরকম কথা বলতেছে যে সব মুসলমানদের বাইর করে দিব অলমোস্ট, আর যে কারণ সব মুসলমানরা, ওরা এখানে যত মুসলমান ভোটার পাইতেছে সেগুলি বলতেছে সেগুলি বাংলাদেশ থেকে আসছে। তারপরে হচ্ছে যে মানে মমতা ব্যানার্জিকে কিন্তু পুরো ইলেকশন ক্যাম্পেইনটা এই বাংলাদেশ, এই ঘুষপেটিয়া, হ্যানপেটিয়া, ত্যানপেটিয়া এইগুলিকে ফাইট করতে হয়েছে, অ্যান্ড শি নোজ। এবং উনি জানেন যে তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে তার অবস্থানের কারণে বাংলাদেশ এটা পায় নাই। মনমোহন সিং রেডি ছিল, পরবর্তী সময় সবকিছু রেডি ছিল, এটা হয় নাই। তারপরেও উনি কিন্তু বাংলাদেশে জনপ্রিয় ছিলেন এই কারণে যে তিনি সবসময় প্রোটেক্ট করতে চাইছেন এই কথাগুলিরে, এই জায়গাগুলিরে। হঠাৎ করে তার এটা কি আপনি একটা অবস্থান পরিবর্তন দেখেন, একটা রাজনীতি দেখেন, একটা পপুলিস্ট জায়গা দেখেন, নাকি ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ এরকমই ভাবছে এইটার একটা ক্যাটার করার দেখেন? খালেদ ভাই, গত কয়েক দিনে বিশেষ করে বুয়েটে ভারতীয় পতাকা পারানোর যে ঘটনা পর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষ বাড়ছে। এবং আমার মনে হয়েছে যে মেইন স্ট্রিম রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদীয় রাজনীতি করেন, তিনি চেষ্টা করেছেন যে এই যে পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান বাংলাদেশ বিদ্বেষ, এর সুযোগটা, এর সুবিধাটা যেন কেবলমাত্র বিজেপি না পায়। এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুদিন আগে যা ছিল এবং গত 1-1.5 সপ্তাহের মধ্যে কিন্তু কিছু মূলগত ফারাক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে এক ধরনের কনসলিডেশন হচ্ছে এবং বিশেষ করে আমাদের দেশে যারা সংখ্যাগুরু বাঙালি হিন্দু, তাদের একটা বিরাট অংশ কিন্তু আমাদের মতো, অর্থাৎ পূর্ববঙ্গ থেকে চলে আসা। যেমন আমাদের পূর্বপুরুষ, পূর্ব নারীরা থাকতেন নাটোরে, আমরা চলে এসেছিলাম। কাজেই তাদের মধ্যে তো পূর্ব বাংলা নিয়ে এক ধরনের যন্ত্রণা রয়েছে। বিজেপি এটাকে অ্যাড্রেস করছে এবং তার পাল্টা উত্তর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা মন্তব্য করলেন, যে মন্তব্যটা হয়তো সমর্থনযোগ্য নয়, কিন্তু তার উদ্দেশ্যটা ছিল ভীষণভাবেই বিজেপিকে কমব্যাট করা। ওকে, ধন্যবাদ ভাদুরী। আমি একটু জুলকারনাইন আপনার কাছে আসতে চাই যে আবারও একটা প্রসঙ্গ নিয়ে, যে
আইএসপিআর আমাদেরকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রাণ রক্ষার্থে 626 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, অর্থাৎ সেনাবাহিনীর কাছে ক্যান্টনমেন্টে। তারা কে কোথায় এই নিয়ে বিস্তারিত খবর আর আমরা পাই নাই। আমরা আইএসপিআরকে আর জিজ্ঞেসও করতে পারি নাই যে ভাই 626 জনের তোমরা একটা তালিকা করছো কিনা, কোনোদিন আমাদেরকে দিবা কিনা, তাদের কয়জনকে তোমরা রাখছো, কয়জনকে ছাড়ছো। এইরকম আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের কেউ কারাগারে, এক দুজন জামিন পাইছেন, কারো হদিস নাই। এই কারা কারা আবার বিদেশে, এই পিক অ্যান্ড চুজটা আসলে কেমনে হইলো? মানে আমি একটা স্পেসিফিক উদাহরণ দিই। আমরা শুনেছিলাম যে ডক্টর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীটা ডক্টর হাসান মাহমুদ এবং জুনাইদ আহমেদ পলক তারা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন, কিন্তু পরে আমরা পলককে কারাগারে দেখেছি, আর হাসান মাহমুদ বেলজিয়ামে বসে আমাদের সবার জন্য ওয়াচ করছেন, বাণী দিচ্ছেন, কি কি করতে হবে না করতে হবে বলতেছেন। এটা কেমনে হইলো আসলে? খালেদ ভাই, এই জিনিসটা আসলে আমি নিজেও এটা জেনেছি বেশ কিছুদিন আগে, এবং বাট আমি এটা শেয়ার করতে ভুলে গিয়েছি। গুড যে আপনি আমাকে এটা মনে করিয়েছেন। আমি সেনাবাহিনীর বেশ কিছু জায়গাতে কথা বলেছি এবং বেশ নির্ভরযোগ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি, এবং আমি যে জানতে পেরেছি তা হলো যে এই যে 600 জনের কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, 600 জনের মধ্যে আসলে সমাজের বিভিন্ন স্তরের লোকজন ছিলেন। কেউ হয়তো সরকারি ডাক্তার ছিলেন, কেউ হয়তো পুলিশ কর্মকর্তা ছিলেন, কেউ হয়তো পুলিশের এসপি ছিলেন, কেউ হয়তো ম্যাজিস্ট্রেট ছিলেন, কোনো হাইকোর্টের জাজ ছিলেন, সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, এমপি ছিলেন, দুই একজন বেশ কয়েকজন মন্ত্রীও এটার মধ্যে ছিলেন, ফরেন ডিপ্লোমেট ফরেন ডিপ্লোমেটের ফ্যামিলি ছিল। এরকম সমাজের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, যাদেরকে সেনাবাহিনীর বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর আপনার আশ্রয় দেওয়া হয়েছিল, এবং যখন সিচুয়েশন নর্মাল হয়ে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এখানে আপনার রাজনৈতিক বেশ কিছু লোকজন এখানে ছিল। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করেছি যে এদেরকে আপনারা কেন কেন সেভ করা হয়েছে, আমাকে উত্তরটা আসলে দেওয়া হয়েছিল যে যান বাঁচানো ফরজ। আমরা জানতাম যে যদি এই লোকগুলোকে ছেড়ে দেওয়া হয় দেন দে উইল বি বিটেন টু ডেথ। আমি যান বাঁচানো তো মানে নিজেরটা বাঁচানো ফরজ না, আরেকজনের যান বাঁচানোর ফরজ। আমাকে 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 তারা তাহলে এটা তার বললো যুদ্ধই যে করতে আমরা পারবেন না আপনি। আপনি যদি আপনি একটা সোলজার, আপনি যদি আরেকজনের যান বাঁচানো ফরজ মনে করেন তাহলে কেমনি কি? এটা আমি মনে করি না, আমাকে এটা বলা হয়েছে যে ওকে, তারা ওদের প্রাণ রক্ষা করার জন্য এই কাজটা করেছেন। বাট এইটার সংখ্যা আসলে খুব বেশি না, এটার সংখ্যা খুব কম। কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যেটা আমি জেনেছি, যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান, উনি যে দেশ ছেড়ে চলে যাবেন এই জিনিসটা আসলে একেবারেই অপ্রত্যাশিত ছিল। এটা এবং এটা আগে থেকে কোন রকম পরিকল্পনা করা হয় নাই। সো উনি যখন দেশ ছেড়ে চলে যান তখন আওয়ামী লীগের নেতৃত্বের বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে আপনার ছড়াছিটায় গেছেন। বেশ বড় একটা অংশ আপনার ভারতে চলে গেছে, তারা এখনো কলকাতায় অবস্থান করতেছে ইন্ডিয়ার বেশ কিছু হোটেলে। সো সেনাবাহিনী গিয়ে কাউকে পালাতে সাহায্য করছে অথবা পালিয়ে যেতে দিচ্ছে, বিষয়টা আসলে এরকম না যে সেনাবাহিনী ওদেরকে আটকায় রাখছিল, সব এমপি মন্ত্রী অথবা এদেরকে এখানে ওরা আটকায় রাখছিল, এবং লাইক ওয়েন দ্য সিচুয়েশন নরমালাইজ দে অ্যালাউড দেম টু গো। বিষয়টা আসলে ওরকম না, এখানে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন ছিল। না সেটা ঠিক আছে, জাস্ট এইটা জানা যে সেনাবাহিনী এর মধ্যে থেকে আসলে পিক এন্ড চুজ করছে কিনা। সেনাবাহিনী হোক, এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, অর্থাৎ হাসান মাহমুদকে ছেড়ে দেই কারণ হাসান মাহমুদ আমাদের কিছু একটা উপকার করছেন বা করবেন, পলককে ধরে না রাখি, না, ওইটা করছে কিনা? ওরকম কিছু হয়েছে বলে আমি শুনি নাই। যেটা হয়েছে যে যারা ক্যান্টনমেন্টে গেছেন, অ্যাপ্রোচ করছেন, হ্যাঁ ফর এক্সাম্পল আপনার আত্মীয় স্বজন আছে, আপনি হয়তো আর্মিতে চাকরি করেন, হ্যাঁ আপনি ধানমন্ডিতে থাকতেছেন, রাইট, আপনি ওখানে গেছেন যে আমাকে একটু শেল্টার দেন, আপনাদের এখানে আমাদের ওখানে অনেক অ্যাটাক হচ্ছে, আপনি তাকে শেল্টার দিয়েছেন। সেটা এরকম আর আমাদের তো এরকম অনেকের আত্মীয় স্বজন থাকে আপনার ঢাকা শহরে। রাইট। এবং আমরা সবাই সবার আত্মীয় আসলে, মানে সেনাবাহিনী আমাদের সবারই বন্ধু আত্মীয় সব জায়গাতেই আছে, সবারই আত্মীয় স্বজন থাকে সবাই বিভিন্ন সবাই জায়গাতে। আছে। না আচ্ছা, আমরা আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল 24ও সরাসরি দেখাচ্ছিল, কিন্তু তাদের এখন টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে। আমরা আরও কিছুক্ষণ সামি এবং ভাদুরীর সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা এই পর্যায়ে একটু অর্ক ভাদুরীর কাছে জানতে চাইবো যে এই যে বিভিন্ন এলাকায় বাংলাদেশি বয়কট বা বাংলাদেশি পণ্য বয়কটের ঘোষণা দেখা যাচ্ছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন এলাকায়, এইটার ক্ষেত্রে আপনি একটু যদি ছোট করে বলেন যে এটার ক্ষেত্রে সাধারণ মানুষের বা আপনি যাদের সাথে মেশেন তাদের মনোভাবটা আসলে কি? মানে আপনি দেখেন যে ভারতীয় লোকজন খুশি যে হ্যাঁ বাংলাদেশের লোকজন যদি না আসে তাহলে সেটা ভালো? দেখুন, এটা তো দুটো দিক রয়েছে। রাইট, প্রথমত আপনি জানেন যে কলকাতায় নিউ মার্কেট এলাকা বলে একটি এলাকা রয়েছে ধর্মতলার খুব কাছেই, যেখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি মানুষজন তারা আসেন, তারা থাকেন, সেই সব হোটেলে খাওয়া দাওয়া করেন। এবং আমি এটাও দেখেছি যে একই হোটেলে ভারত এবং বাংলাদেশ দুটো পতাকা পাশাপাশি আঁকা।
এই অঞ্চলের যারা ব্যবসায়ী তাদের অনেকেই কিন্তু এই ধরনের বাংলাদেশিদেরকে ভিসা না দেওয়ার বা বাংলাদেশিদেরকে আসতে না দেওয়ার যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে তারা সেগুলির পক্ষে নয়। আবার যেটা আমি বললাম আপনাকে যে একটু আগেই, যে গত কয়েকদিনে ভারতবর্ষের বিপুল অংশের মানুষের মধ্যে বাংলাদেশ সম্পর্কে দুটো কারণে কিছু ঘটনা সত্যি ঘটছে এবং কিছু অতিরঞ্জন, সব মিলিয়ে এক ধরনের বিদ্বেষের মনোভাব ডেফিনেটলি গড়ে উঠেছে, এবং যার ফলে বাংলাদেশ বিরোধিতাটা কিন্তু একটা একটা বিপুল জায়গায় পৌঁছে গিয়েছে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই, আমাদের বেশ কিছু জনপ্রিয় মিডিয়ায় বেশ কিছু বাংলাদেশ ফেরত ভারতীয়দেরকে তাদের বাইট শোনানো হয়েছে, তাদেরকে দেখানো হয়েছে, তাদের কয়েকজনকে আমিও মিট করেছি, যারা বলছেন যে বাংলাদেশে থাকাকালীন তাদের কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে, তাদেরকে হেনস্থা হতে হয়েছে। এই ধরনের নিউজ যেহেতু ব্যাপকভাবে মেইনস্ট্রিম মিডিয়ায় না, ছড়ানো হচ্ছে, আমার মনে মানুষ হয় তো আপনি ঠিকই দেখছেন। বলেছেন, কিন্তু আমি এটা খেয়াল করি যে গত 10-12 বছর ধরে এই ভারতীয় মিডিয়া, প্রথমে এটা ক্রিকেট দিয়ে শুরু হয়েছে, তারপরে নায়ক নায়িকা দিয়ে, একটি বাংলাদেশি নায়ক নায়িকা সেলিব্রিটির নাম ভারতীয় পত্রপত্রিকায় ঠিক বানানে লেখা হয় না, রাইট, রাইট। তাদেরকে আসলে ঠিক জায়গাটা দেওয়া হয় না, ক্রিকেটকে ঘিরে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে। এটা কিন্তু আজকে না, কয়েকবার চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রী সফর করতে গিয়েছেন, আনন্দবাজার লিখেছে চীনের দুয়ারে ধর্ণা টাইপের বাংলা, আমি বুঝি না ঠিক। এগুলা। তো এগুলি কিন্তু আজকে না, এটা 5-7-10 বছরে তৈরি হয়েছে। কিন্তু একদমই, একদমই। আমার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে, আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে, আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে, মানে এই বিদ্বেষটার ব্যাপারটা কি এই সরকার, মানে হাসিনা সরকার চলে যাওয়ার পরে অনেক বেশি পরিমাণে বেড়েছে কিনা, মানে এটা কি এখন গত একটা গত 10 বছরে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে, বিশেষ করে গত 8 বছরে, মানে 2016 সালের বিধানসভা নির্বাচনের পরে বা 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পরে, যখন বাম এবং কংগ্রেসের শক্তি একেবারেই তলানিতে গিয়ে ঠেকলো, এবং ভারতীয় জনতা পার্টি যখন তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী হিসেবে তার উত্থান হলো, ডেফিনেটলি তার তো একটা প্রভাব পশ্চিমবঙ্গের সমাজে পড়েইছে। ওকে, এবং ওকে। ক্রিকেটকে কেন্দ্র করে আপনি বলছিলেন, সেটা তো বটেই, এবং সার্বিকভাবে মুসলমান বিদ্বেষ কিন্তু একটা ব্যাপক তীব্র চেহারা নিয়েছে, এটা পশ্চিমবঙ্গেও নিয়েছে, এটা খুব দুঃখজনকভাবে। গত 5ই আগস্টের পর থেকে সেই এক এক ধরনের বলা যেতে পারে গণ উন্মাদনার চেহারা নিয়েছে, বা সেটাকে সংগঠিতভাবে সেই গণ উন্মাদনার চেহারা দেওয়ার চেষ্টা চলছে। ওকে, আমি আমি একটু জুলকারনাইন আপনার কাছে আসতে চাই শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন নিয়ে। সেটি তার আগে একজন দর্শক, মানে অনেক দর্শক অনেক রকম মন্তব্য করেছেন, আমি আসলে মোবাইল ফোনে মন্তব্য দেখতে থাকি, আমার খুবই ভালো লাগে, আমি খুবই সম্মান করি আমাদের দর্শকরা মন্তব্য করেছে। তো যে মন্তব্যটি আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হচ্ছে যে খালেদ মহিউদ্দিন সে ইদানিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো কথা বলে। আমার একটু কষ্ট লাগলো যে বলবেনই যদি ভাই সভাপতি না কেন, শেখ হাসিনা তো পালাই গেছে, তাই না? এখন আপনি সভাপতির মতোই বলেন, জায়গা তো খালি। হাওয়েভার আমি একটু জুলকারনাইনের কাছে জানতে চাইবো যে অনেক ইনফ্লুয়েন্সার বা অনেক বক্তা এরকমটা বলতেছেন যে ভারতের সাথে আমাদের সর্বত সম্পর্ক ছিন্ন করা উচিত, অর্থাৎ বয়কট ইন্ডিয়া করা উচিত, আমাদের বাণিজ্যিক কোনো রকম জায়গা থেকে অন্য কোনো জায়গা থেকে কোনো রকম কোনো সম্পর্কই রাখা উচিত না, এবং সেইটা করলে আমাদের জন্য ভালো হবে। জুলকারনাইন, আমি আপনার মন্তব্য একটু শুনতে চাইবো যে আপনি এরকমটা মনে করেন কিনা, বা কীরকম মনে করেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত। আমি এইটা মাথায় রেখেই বলতেছি যে গত সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক ছিল, সেই কূটনৈতিক সম্পর্ক খোদ ওই সরকারের প্রধানই বলেছেন ইন্ডিয়াকে যা দিয়েছি তার সারা জীবন তারা মনে রাখবে, আর কি দিয়েছে তারা সেটা কোনোদিন বলতে পারবে না। সো আমরা নিশ্চয়ই এরকম চাইবো না, কিন্তু কি চাই সেটাই আমরা একটু শুনতে চাই। এখন আপনি আমাকে অত্যন্ত কূটনৈতিক একটা প্রশ্ন করে ফেলেন। আপনি নিজেও জানেন যে সাংবাদিক হিসেবে এটার উত্তর দেওয়া আমার জন্য কতটা ডিফিকাল্ট হবে। বাট আমি আপনাকে এটা বলতে পারি যে আবেগের বশে হয়তো অনেকেই অনেক রকমের মন্তব্য করেন যে ভারতের সাথে সম্পর্ক রাখা উচিত না, অথবা অথবা সব রকমের ট্রেড বন্ধ করা উচিত, কিন্তু বাস্তবতাটা আসলে এরকম না। ভারতের মধ্যে একটা দেশ যারা আমাদের প্রায় সকল সীমান্তই আমরা ওদের সাথে শেয়ার করি, এবং তাদের সাথে আমাদের সম্পর্কটা এমনই হওয়া উচিত পারস্পরিক সমঝোতার ওকে, ভিত্তিতে, এবং যে যে সম্পর্কে বাংলাদেশও কিছু পাচ্ছে, ভারতও কিছু পাচ্ছে। ওকে, বাংলাদেশ শুধু দিয়েই যাচ্ছে, পাচ্ছে না কিছুই, এরকম যেন কিছু না হয় আর কি। বাংলাদেশের অনেক পণ্য এখনো ভারতে শুল্ক সুবিধা পাচ্ছে না। বাংলাদেশের ব্যবসায়ীরা এখনো ভারতে আপনার এক্সপোর্ট করতে গেলে অনেক রকমের আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন। সুতরাং এটা এটা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক লাইক হওয়া উচিত। জুলকারনাইনের ভিডিওটা একটু ফ্রিজ হয়ে গেছে, তবু আমরা তার কথা শুনতে পেয়েছি, দর্শকরা শুনতে পেয়েছেন বলে আমি আশা করি। অর্ক, আমাদের শেষ প্রশ্ন, যে বাংলাদেশের সাথে
ভারতের অফিসিয়াল সম্পর্কটা কিরকম হোক বলে আপনি চান? একদম একদম সমানে একদম সমান সম্পর্ক হওয়া উচিত, জি। সমতার ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত। বাংলাদেশের সার্বভৌমত্বকে আমাদের উচিত সম্মান করা, বাংলাদেশের উচিত আমাদের সার্বভৌমত্বকে সম্মান করা, এবং এই ধরনের ঘৃণা বিদ্বেষ যেটা গত কয়েকদিন ধরে চলছে, এটা এটা যে কোনো রকমভাবে এটার বন্ধ হওয়া উচিত। এবং আমি মনে করি যে দেখুন, মানে এখানে নিশ্চয়ই এক পক্ষের দায় বেশি, এক পক্ষের দায় কম, কিন্তু সমস্ত পক্ষই যদি খানিকটা আমরা একটু সিভিলাইজড মানুষের মতো আমরা ব্যবহার করি, আমার মনে হয় ডেফিনেটলি এই সম্পর্কের, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি সম্ভব। অর্ক ভাদুরী, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জুলকারনাইন স্যার আপনাকেও। আপনাকে আমরা আসলে এখন আবার পরিষ্কার দেখতে পাচ্ছি। অনেকগুলি প্রশ্নের এবং অনেকগুলি বিষয়ে আলোচনার উঠে এসেছে আজকে জনাব জুলকারনাইন স্যার খান এবং জনাব অর্ক ভাদুরীর কথায়। সেই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক দর্শক আসলে একসাথে আমাদের সঙ্গে ছিলেন।